নমস্কার। অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের অতি প্রিয় কাছের মানুষ, পছন্দের মানুষ এবং ভালোবাসার মানুষ জ্যোতিষ আচার্য শ্রী সিদ্ধার্থ আজ আবারও উপস্থিত হয়েছি আপনাদের সামনে একটি ভীষণই তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং ঘটনাবহুল এবং অবশ্যই তথ্যবহুল এপিসোড সরাসরি তুলে ধরতে। বন্ধুগণ, শুরুতেই আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে প্রায় দীর্ঘদিন অলমোস্ট 2 মাসের মতো সময় আমি আপনাদের সামনে উপস্থিত হতে পারিনি। বেশ কিছু পারিবারিক কারণ এবং বেশ কিছু ব্যক্তিগত কারণে আমাকে রাজ্যের বাইরে প্রায় দীর্ঘদিন থাকতে হয়েছে। তো আমি রাজ্যে ফিরেছি মাত্র 3 দিন হলো এবং এর মধ্যে বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে ভারতবর্ষ তথা বৈশ্বিক মানচিত্রেও। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে আমি একটি বিষয় নিয়ে বেশ বিগত প্রায় দিন 15 ধরে আমি লাগাতার কিন্তু চর্চা করছিলাম যে সেই বিষয় নিয়ে আগামী এপিসোডে আপনাদের সামনে আলোচনা তুলে ধরবো। বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং গম্ভীর এবং আজকের ভিডিওতে সেই গুরুত্বপূর্ণ এবং গম্ভীর বিষয় আমি আপনাদের সামনে আলোচনা সরাসরি তুলে ধরতে চলেছি। আপনারা জানেন যে আমি সাধারণত খুবই কম ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। যখনই ভিডিওতে খুব ভাইটাল এবং প্রয়োজনীয় বিষয় আমি পেয়ে থাকি আমার চর্চায়, আমি তখনই সেটা আপনাদের সামনে কিন্তু বার্তা হিসেবে তুলে ধরি। বন্ধুগণ, আপনাদের জানাই ভারতের ভাগ্যাকাশে বা ভারতের বার্থ চার্টে যে প্ল্যানেটারি কম্বিনেশন গঠন হয়েছে মাত্র কিছুদিন আগে এবং যার কারণে ভারতবর্ষের উপর যথেষ্ট পরিমাণে জটিল পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে এবং যার স্প্যান শুধুমাত্র 1-2 সপ্তাহ নয়, আগামী বেশ কয়েকটি মাস ধরে, যার কারণে ভারতবর্ষকে ভীষণ রকম গম্ভীর এবং বিষম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে এবং আগামী কয়েক মাস ভারতবর্ষকে যথেষ্ট সতর্ক এবং সাবধান থাকতে হবে। সেই বিষয় নিয়ে আমার আজকের টোটাল এপিসোড আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। সকলকেই অনুরোধ করবে এই গুরুত্বপূর্ণ ছোট্ট এবং তথ্যবহুল এপিসোডটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। বন্ধুগণ, আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত শ্রোতা বন্ধু, তারা জানেন যে ভারতবর্ষের ক্ষেত্রে মঙ্গলের মহাদশা চলছে এবং সেটাও 2025 সাল থেকে চালু হয়েছে। 2025 সালের সেপ্টেম্বর থেকে এই নিয়ে একটি ধারাবাহিক এপিসোড গোটা মঙ্গলের মহাদশা ভারতবর্ষের ক্ষেত্রে, ভারতবর্ষের নাগরিকদের ক্ষেত্রে কেমন কাটবে তাই নিয়ে আমি বিগত একটি গোটা এপিসোড আপনাদের সামনে তুলে ধরেছিলাম কয়েক মাস আগে, অনুগ্রহ করে দেখে নেবেন। তো আপনাদের বলছি, ওই যে মঙ্গলের মহাদশা শুরু হয়েছে সেই মঙ্গলের মহাদশার সাথে প্যারালালি মঙ্গলের অন্তর্দশা শেষ হয়ে রাহুর অন্তর্দশা সবে মাত্র কিছুদিন হলো শুরু হয়েছে। ট্রানজিট চার্ট ওয়াইজ গোচরগত মঙ্গল ভারতবর্ষের লগ্নে প্রবেশ করেছে জুন মাসের একদম শেষে, অর্থাৎ বিগত 20 জুন 2026 এবং অদ্ভুতভাবে জন্মকালীন ভারতবর্ষের লগ্নে যে রাহু আশ্বিন রয়েছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই মহাদশা শুরুর পর থেকে মঙ্গলেই প্রথমবার ভারতবর্ষের ট্রানজিট চার্টের লগ্নে প্রবেশ করলো এবং 1 জুলাই নাগাদ মঙ্গল কিন্তু ভারতের লগ্নগত অর্থাৎ জন্মকালীন ন্যাটাল রাহুকে অতিক্রম করেছে বা ক্রস করেছে। ব্যাখ্যায় চলে আসি। ভারতবর্ষের ক্ষেত্রে মঙ্গলের মহাদশা এবং রাহুর অন্তর্দশা এবং গোচরে মঙ্গল প্রথমবার ভারতের লগ্নে প্রবেশ করে লগ্নে আশ্বিন রাহুকে জাস্ট ক্রস করেছে। এটি আপনাদের বলি, এটি একটি কিন্তু খুব ডিফিকাল্ট ট্রিগার পয়েন্ট এবং এর ফলে এমন কিছু পরিস্থিতিকে জন্ম দেবে যে কারণে ভারতবাসীকে অসম্ভব কেয়ারফুল, অ্যালার্ট এবং ভিজিল্যান্ট থাকতে হবে। দেশের গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি থাকবে এদিকে যতটাই গুরুত্বপূর্ণ থাকার কথা, কিন্তু দেশবাসী হিসেবেও কিন্তু আমাদেরও ততটাই কিন্তু দায়িত্বশীল নাগরিকের কর্তব্য পালন করতে হবে। জ্যোতিষের আঙ্গিকে যদি চলে আসি, দেখা যায় যে প্রতি বছর সূর্য যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করে সেই সময় জ্যোতিষগত দিক থেকে কিন্তু একটি ভাইটাল পয়েন্ট হিসেবে মান্যতা দেওয়া হয়ে থাকে। বৃহস্পতি নিজে 18 আগস্ট নাগাদ অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে এবং এই বৃহস্পতি কিন্তু আগামী বছরের জুন মাস অবধি ধারাবাহিকভাবে অশ্লেষা নক্ষত্রেই গোচর করতে থাকবে এবং মাঝে অশ্লেষার থেকে আপনার অশ্লেষা নক্ষত্র থেকে নভেম্বর অনওয়ার্ডস এবং জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত বৃহস্পতি কিছুদিন ওই অলমোস্ট 3 মাস মতো সময় মঘা নক্ষত্রে অবস্থান করবে এবং মঘা এবং অশ্লেষা এই 2 নক্ষত্রে বৃহস্পতির গোচর কিন্তু আদৌ শুভকারক নয়। সব কয়টি পয়েন্টকে যদি একত্র করে দেখা যায় তাহলে আগামী ভবিষ্যতের জন্য একটি কিন্তু খুব কঠিন এবং ভয়াবহ চিত্র সামনে আসবে। আপনাদের বলি যে অশ্লেষা নক্ষত্র ভারতবর্ষের জন্য অবশ্যই একটি ভীষণ গুরুত্বপূর্ণ নক্ষত্র। তার কারণ ভারতবর্ষের বার্থ চার্ট যদি বিচার করা হয় তাহলে একাধিক প্ল্যানেট জন্মকালীন অশ্লেষা নক্ষত্রেই অবস্থান করছে। এবার আপনাদের প্রশ্ন হলো কি কি ঘটনা ঘটতে পারে। দেখুন, প্রথমত হচ্ছে
কোনো পলিটিক্যাল ইস্যুসকে খাড়া করে ভারতে কোনো প্রকারের পলিটিক্যাল টার্ময়েল বা রাজনৈতিক ওলটপালটের প্রচেষ্টা করা হতে পারে, এবং এটি কিন্তু লাগাতার করা চলবে এবং আগামী কয়েক মাস ধরে পলিটিক্যালি সমস্ত প্রকারের প্রচেষ্টা করা হবে যাতে এই দেশে একটি বিরাট বড় কেয়াওস, বিশৃঙ্খলা, ওলটপালট করার প্রচেষ্টা তুলে ধরা যায়। এবং দেখবেন এই সময়, এই যে আমি যে কয়েক মাসের সময় বললাম, এই আপনার জুন এন্ড থেকে আপ টু আপনার পরবর্তী কয়েক মাস, আমি সময়সীমাটা পরে তুলে ধরছি, এই সময়তে নজর করবেন যখনই কোনো স্থানীয় সমস্যা উপস্থিত হবে সেটিকে ব্যবহার করা হবে একটি গোটা দেশকে আনরেস্ট বা অস্থির করার জন্য। এবার আপনাদের আমি নোট হিসেবে তুলে ধরি, আশ্চর্যভাবে লক্ষ্য করুন যে বিগত কয়েক সপ্তাহ ধরে আচমকা কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা নিট, সেই নিটের পেপার লিককে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টি নামে একটি ছোট দল, রাজনৈতিক দল বলা যাবে কিনা আমি জানি না, তো সেই সিজেপি, বাম, কংগ্রেস এবং দেশবিরোধী কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তি আচমকা হাত ধুয়ে নেমে পড়েছে দেশের সরকারকে বিপদে ফেলার জন্য। শুধু তাই নয়, দেশের সরকার ফেলে দেওয়ার জন্য। ভালো করে নজর করুন, নিট এক্সাম নামের মূল ইস্যু থেকে সরে গিয়ে এদের এখন একটাই লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে যে ছাত্র যুব আন্দোলনের মাধ্যমে দেশকে আনরেস্ট করা, সরকার ফেলে দেওয়ার, এবং ডিপ স্টেটস, সোরস, আমেরিকা এবং চীনের মদতে ভারতে, বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কার মতো আচমকা অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি করে দেশকে বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার কিন্তু একটা নিরন্তর একটা অপচেষ্টা বা অপপ্রয়াস কিন্তু চলছে। সোনাম ওয়াংচুক হলো সেই যে ভারত বিরোধী শক্তির জন্য জাস্ট একটা দাবার চাল মাত্র। এদের একটাই লক্ষ্য যে ওয়াংচুক যদি কোনো প্রকারে মারা যায়, সেটা আপনারা বুঝেই গেছেন যে ওয়াংচুকের লাশের উপরে দাঁড়িয়ে বিচ্ছিন্নতাবাদী শক্তির মদতে ভারতে আনরেস্ট ক্রিয়েশন এবং সরকার পতন। এবারে যেহেতু ওয়াংচুক গেম ব্যর্থ হয়ে গিয়েছে, তার ফলে সিজেপি তাদের নিজেদের যে লিডার অভিজিৎ দীপকে এবং ভারত বিরোধী শক্তির যে নখ দাঁত সহজে কুৎসিত মুখ এবং ততোধিক কুৎসিত উদ্দেশ্য কিন্তু সামনে চলে এসেছে। সেটা আপনারা এখন সোশ্যাল মিডিয়া মারফত, নিউজ মারফত আপনারা বুঝতেই পারছেন এদের অ্যাকচুয়াল উদ্দেশ্য কি ছিল। দ্বিতীয়ত, পরবর্তী যে ইস্যু আসতে পারে, যে ইস্যু আসতে চলেছে সেটা হচ্ছে যে দেশে জিনিসপত্রের বর্ধিত মূল্য নিয়ে জন অসন্তোষ ক্রমশ বৃদ্ধি পাবে। অলরেডি আপনারা খেয়াল করে থাকবেন যে এই ওয়াংচুক নিয়ে এই যে আচমকা নিট পেপার লিকের ইস্যুর আগে কিন্তু দেশ বিরোধী একটা কিন্তু চাপা বিক্ষোভ ছিল যে জিনিসপত্রের দ্রব্যমূল্য কিন্তু আচমকা কিন্তু রকেট স্কাই হচ্ছে বা আকাশ ছোঁয়া কিন্তু দাম বাড়ছে। তৃতীয় পয়েন্ট আপনাদের বলি, অশ্লেষা নক্ষত্রের চিহ্ন হচ্ছে কুণ্ডলীকৃত সর্প, এবং বার্থ চার্ট ওয়াইজ ভারতবর্ষের ক্ষেত্রে অশ্লেষা নক্ষত্র তৃতীয় ভাবে রয়েছে। তৃতীয় ভাব হলো পরাক্রমের ভাব, তৃতীয় ভাব ছোট ভাই বোনের ভাব, এবং তৃতীয় ভাব থেকে কিন্তু প্রতিবেশী দেশেরও বিচার করা হয়। ট্রানজিট বিচার বলছে, মান্ডেন বিচার যেটা বলছে যে ভারতবর্ষের পড়শি দেশের উস্কানিতে দেশে বাস করা দেশ বিরোধী শক্তি বা টুকরে গ্যাং বলুন বা দেশ বিরোধী গদ্দার যারা আছেন তারা কিন্তু নিজ নিজ বিষধর ফনা বিস্তার করবে। অর্থাৎ ইন্টারনাল আনরেস্ট ভারতবর্ষের বিভিন্ন স্থানে শুরু হবে। মঙ্গল মহাদশা এবং রাহুর মহাদশা চলাকালীন ধার্মিক এজেন্ডা বা ধার্মিক বিষয়বস্তু নিয়ে আনরেস্ট বা অস্থিরতা তৈরির প্রচেষ্টা হবে। আপনারা খেয়াল করতে পারেন যে খুব রিসেন্টলি অযোধ্যা মন্দিরে বেশ কিছু বিপুল সংখ্যক টাকা লোপাট হয়ে যাওয়া, গহনা লোপাট হয়ে যাওয়া নিয়ে একটি কিন্তু অলরেডি কিন্তু একটা সোশ্যাল আনরেস্ট কিন্তু চলছে। এবং একদম রিসেন্টলি জাস্ট কিছুদিন আগে বৈষ্ণোদেবী মন্দিরেও বহু টন সোনা তাকে বদলে দিয়ে নাকি ফলস, একটু ভুল বললাম, বহু টন রূপো তা নাকি রিজার্ভ ব্যাংকে তারা যখন ডিপোজিট করতে যাচ্ছে তখন নাকি তাদের নজরে আসে সে বহু টন রূপো কিন্তু শুধুমাত্র ক্যাডমিয়াম আর লোহা ছাড়া কিছুই নয়, সেটা কিন্তু বদলে দেওয়া হয়েছে। তো অর্থাৎ একটা কিন্তু ধর্মীয় এজেন্ডা বা ধর্মীয় বিষয়বস্তু নিয়ে দেশে একটা কিন্তু আনরেস্ট তৈরির প্রচেষ্টা কিন্তু হবে। এবং আপনাদের বলি, বৃহস্পতি যেহেতু এর মধ্যে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে এবং কেতু নিজেও বর্তমানে মঘা নক্ষত্রে আসীন। মঘা নক্ষত্র আপনাদের বলে দিই, যারা আমার পুরনো এপিসোড দেখেছেন তারা জানেন যে মঘা নক্ষত্র, আমি বরাবরই বলি, সেটা কিন্তু ভ্যাটিকানকে নির্দেশ করে, ওয়েস্টার্ন পাওয়ারকে নির্দেশ করে। অর্থাৎ আপনাদের বলি যে মিশনারিজ অ্যাক্টিভিটিসের কারণে ভারতে নানাবিধ সমস্যা সৃষ্টি হওয়ার প্রভূত সম্ভাবনা কিন্তু মান্ডেন চার্ট ওয়াইজ পরিষ্কার। এই সমস্যা আপনাদের বলি ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ইতিমধ্যেই রয়েছে। যারা মণিপুর জানেন, মণিপুর মিজোরামে কিছু ইস্যুস কিন্তু আগেও হয়েছে, তারা জানেন এই বিষয় নিয়ে ঘটনা। কিন্তু এইবার দেশের অন্যান্য প্রান্তেও কিন্তু এর সুদূর প্রসারী প্রভাব পড়তে চলেছে। দক্ষিণ ভারত হবে এর প্রাইম টার্গেট। এছাড়াও কিন্তু উত্তর পূর্ব ভারত, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড থেকে এই ধরনের ঘটনার নিউজ কিন্তু আপনারা পেতে থাকবেন। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অনেক প্রকারে ভয়ে, ভ্রান্তি, গুজব প্রচারের অপচেষ্টা করা হবে, জনতাকে উত্তেজিত করার প্রয়াস চলবে।
আপনারা ইতিমধ্যে তার বহু উদাহরণ কিন্তু দেখতেই পাচ্ছেন। গোচর ফল থেকে আমি আরো একটি সম্ভাবনা পাচ্ছি, সেটা হচ্ছে দেশের টেরারিজম ইনসিডেন্ট বা সন্ত্রাসবাদী কোনো প্রকারের দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও কিন্তু পরিষ্কার। আমার বিচার বলছে যে সব থেকে মারাত্মক ইনসিডেন্ট যেটা ঘটতে পারে, যেটা হলো যে কোনো বড় নেতাকে বা কোনো বড় লিডারকে, পলিটিক্যাল লিডারকে টার্গেট করা হবে, ফলস্বরূপ কোনো বড় লিডারের উপর কিন্তু মৃত্যুতুল্য কোনো কষ্ট পাওয়ার সম্ভাবনা, এবং মান্যের চার্ট ওয়াইজ কিন্তু সেটিও পরিষ্কার। আপনাদের বলবো কোনো বড় লিডারের জীবনহানির আশঙ্কাও তৈরি হতে পারে, এবং অথবা তার পাবলিক ইমেজকে কিন্তু ভুলুণ্ঠিত করার একটা প্রয়াস করা হবে। প্রসঙ্গত আপনারা দেখে নিয়েছেন যে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নানাভাবে পাবলিক ইমেজ নষ্ট করার একটা কিন্তু চূড়ান্ত অপপ্রয়াস চালাচ্ছে বেশ কিছু দেশ বিরোধী কিন্তু অপশক্তি, এবং এরা কিন্তু ছাত্র যুব এই ককরোচ পার্টি এদের নাম করে এই দেশ বিরোধী টুকরো গ্যাং, এরা কিন্তু ডিপ স্টেটস, সোরস, আমেরিকা, চায়না এই মিলিত শক্তি কিন্তু এই কাজ দেশের উপর কিন্তু দেশের পাবলিক ইমেজ, এই সমস্ত লিডারদের কিন্তু এদের পাবলিক ইমেজকে ভুলুণ্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছে, এবং এটা কিন্তু এখনই থেমে যাবে না, এটা কিন্তু আগামী আরও কয়েক মাস কিন্তু চলতে থাকবে। মানডেন অ্যানালিসিস যেটা আমাকে বলছে যে উত্তরপ্রদেশ থেকে আগামী কয়েক মাস ধারাবাহিক পলিটিক্যাল টার্ময়েল আনরেস্ট ঘটার সম্ভাবনা কিন্তু একদম পরিষ্কার। এছাড়াও নর্দার্ন রিজিয়ন, তার মধ্যে কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ড, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, গোটা নর্থ ইস্ট সহ গোটা দক্ষিণ ভারত, এই সকল স্থানে বহু প্রকার অশান্তি অস্থিরতার সংকেত কিন্তু একদম পরিষ্কার আমি চার্ট হিসেবে পাচ্ছি। মহারাষ্ট্র এবং কর্ণাটকেও সমস্যার আপনারা কিন্তু ঘটনা তথ্য কিন্তু পেতে থাকবেন। কোনো বড় লিডার বা নেতাকে টার্গেট করা হবে, এবং বিভিন্ন প্রকারের পলিটিক্যাল, সোশ্যাল, এডুকেশনাল, কনস্টিটিউশনাল, স্পিরিচুয়াল টার্ময়েল আনরেস্ট সম্মিলিতভাবে প্রয়োগ করা হবে। প্রসঙ্গত আপনাদের বলবো, ঠিক 2 সপ্তাহ আগে একদম জুলাই মাসের শুরুতে মঙ্গল রাহুর এই ফেজ শুরু হওয়ার পর একটি কিন্তু ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বারুইপুরে হিন্দু ধর্মের মানুষ এবং বিজেপি তথা আরএসএস এর নামে গুজব ছড়িয়ে বেশ কিছু কিন্তু নিরীহ হিন্দু যুবককে হত্যা করা হয়েছে, দাঙ্গা করা হয়েছে, রেল লাইন উপড়ে ফেলে জাতীয় সম্পত্তিকে ক্ষতিসাধন করা হয়েছে, এবং বিপুল পলিটিক্যাল এবং সোশ্যাল আনরেস্ট তৈরির কিন্তু অপচেষ্টা অলরেডি হয়ে গেছে। যারা প্রত্যেকেই আমরা পশ্চিমবঙ্গে যারা থাকি তারা কিন্তু অলরেডি এই ব্যাপারে কিন্তু পরিষ্কার আমরা অবগত আছি। এবং এটা বলি যে এমনও নয় যে এই পরিস্থিতি দেশে বা রাজ্যে নতুন, বরং অতীতে এমন ধরনের ঘটনা বহুবার ঘটেছে, এবং সবথেকে বড় কথা যে তাৎপর্য এটাই হয়েছে ঘটনার, যে মঙ্গল মহাদশা, রাহুর অন্তর্দশা এবং গোচরে ন্যাটাল রাহুকে অতিক্রম করছে ট্রানজিটের মঙ্গল, এবং গোচরে মঙ্গল যতদিন না সম্পূর্ণ সিংহ রাশিকে ক্রস না করছে ততদিন, অর্থাৎ 2027 সালের মার্চ মাস অবধি ভারতবর্ষের স্থিতি কিন্তু এমনই অস্থির টালমাটাল এবং কিন্তু সমস্যা সংকুল থাকবে। আপনাদের বলবো, উল্লেখ্য যে 2026-এর এন্ডের দিকে নভেম্বর নাগাদ মঙ্গলের স্পিড কিন্তু ধীরে ধীরে কম হতে থাকবে, এবং মঙ্গল কিন্তু সিংহ রাশিতে দীর্ঘদিন থাকবে এবং বক্রিয় হবে প্যারালালি। এবং আপনাদের বলি, মঙ্গল বক্রিয় হয়ে কর্কটে পুনরায় প্রবেশ করবে। শুধু তাই নয়, মঙ্গল কিন্তু এই কর্কটে এবং সিংহে কিন্তু কেতু এবং বৃহস্পতির সাথে কিন্তু একাধিকবার কনজাংশন করবে। আপনাদের বলবো, সিংহ রাশি হচ্ছে ভারতবর্ষের সূক্ষ্ম ভাবের স্থান, ভারতবর্ষের হোমল্যান্ড, ভারতবর্ষের গৃহ, ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটি, দেশের জনগণ ইত্যাদি কিন্তু নির্দেশ করে। সুতরাং মঙ্গল রাহু দশা, অন্তর্দশা, বৃহস্পতির দীর্ঘ সময় ধরে অশ্লেষা নক্ষত্রের অবস্থান, সব মিলিয়ে কিন্তু ভারতবর্ষকে আগামী কয়েক মাসের জন্য বিপজ্জনক বিন্দুতে দাঁড় করাবে। সময়কাল আপনাদের আমি বলে দিচ্ছি, 27 থেকে 30 জুন 2026 থেকে আগামী বছর অর্থাৎ 2027 সালের মার্চ মাসের ফার্স্ট উইক পর্যন্ত। এবং আপনাদের বলবো যে আপনারা জানেন যে ঘটনাচক্রে উত্তরপ্রদেশ নির্বাচনও 2027 হতে চলেছে, এবং আপনাদের বলবো যে দেশের মধ্যে বেশ কিছু দেশের বিচ্ছিন্নতাবাদী শক্তি যারা দেশে বাস করছেন এবং বাইরের বিদেশি অপশক্তি, এরা কিন্তু সম্মিলিতভাবে কখনোই ভারতবর্ষকে স্থিতিশীল রূপে দেখতে চায় না, এবং উত্তরপ্রদেশ কিন্তু এদের জন্য একটি টার্গেটের রাজ্য বা পছন্দের রাজ্য। কারণ দেশের অন্যতম বড় রাজ্য ইউপি, অন্যতম ভোলাটাইল স্টেট, এবং ইউপির যারা লিডার তারা কিন্তু বরাবর হেডলাইন্সে থাকেন, এবং এটা আপনারা জানেন যে মানুষের মুখে মুখে কথা ফিরছে যে পরবর্তী সময় ইউপি থেকেই আমাদের দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারেন, এবং দেশের রিলিজিয়াস যে এজেন্ডা সেটি কিন্তু পরবর্তীতে তিনি নিয়ন্ত্রণ করবেন। তো সুতরাং ইউপি নির্বাচন অবশ্যই 2027-এর মার্চ এপ্রিল মাসে যে নির্বাচন হতে চলেছে ইউপিতে, সেই সময় পর্যন্ত কিন্তু ভারতবর্ষের জন্য সতর্কীকরণ পিরিয়ড অলমোস্ট এই আমি এখন যেটা বললাম তেমনি চলতে থাকবে। অগাস্ট
18 মানে এই বছরের অগাস্ট 18 তারিখে বৃহস্পতি অশ্লেষার সাথে প্রবেশ করার সাথে সাথে আপনাদের বলি পরপর কিন্তু একাধিক গ্রহণ মহাকাশে সংঘটিত হতে থাকবে। সিংহ রাশিতে গ্রহণ হবে, কুম্ভ রাশিতে গ্রহণ হবে এবং এই অগাস্টের গ্রহণ থেকে শুরু করে পরবর্তী গ্রহণ সেটি কিন্তু ফেব্রুয়ারি এন্ডে হওয়ার কথা, যখন কিন্তু রাহু মকর রাশিতে থাকবে। এবং এই যে সময়সীমা অর্থাৎ অগাস্ট টু ফেব্রুয়ারি, এই সময় কিন্তু ভারতবর্ষের জন্য মোস্ট ডেঞ্জারাস পিরিয়ড হতে চলেছে। এবার দর্শক হিসেবে আপনাদের প্রশ্ন এটাই থাকবে যে ভারতবর্ষে এই যে বিপুল প্রবলেম ভারতবর্ষ যে ফেস করছে, সেই বিপুল প্রবলেম কতদিন ভারতবর্ষ ফেস করবে? দেখুন, প্রবলেমস নিশ্চিত রূপে ভারতকে ফেস করতে হবে যখন জনতাকে আন্দোলিত বা অ্যাজিটেটেড করা হয়ে থাকে এবং সব বিষয়ে গুজব বা রিউমার্স ছড়ানো হতে থাকে, এবং সাথে বৈশ্বিক পরিস্থিতি বা ওয়ার্ল্ড ওয়াইড সিচুয়েশনে যখন বিপরীতে থাকে তখন সমস্যা আসবেই। কিন্তু আপনাদের বলি যে প্ল্যানেটারি পজিশনস ওয়াইজ ভারতবর্ষ এবং গোটা বিশ্বের যা পরিস্থিতি, এতে করে আগামী কয়েক মাস যথেষ্ট ডিস্টার্বিং এবং ট্রাবলসাম হতে চলেছে। প্রশ্ন আপনাদের থাকবে যে এই সকল দেশবিরোধী এজেন্ডা কি সফল হবে? আপনাদের উত্তর দিই যে সমস্যা যত বড়ই হোক না কেন, দেশবিরোধী এজেন্ডাগুলি আলটিমেটলি মুখ থুবড়ে পড়বে অ্যাজ পার মান্ডেন অ্যানালিসিস। এবং আপনাদের বলি যে দেশবিরোধী গদ্দারদের সকল অপচেষ্টা বিফল হবে। এটা হলো আমার আজকের করা সব থেকে বড় প্রেডিকশন, এবং এটা সময়ের সাথে সাথে আপনারা মিলিয়ে নেবেন। আপনাদের সকলের উদ্দেশ্যে আমার একটি কশন নোটিশ থাকবে, একটি সতর্কবার্তা থাকবে যে এই সময় আমাদের কিন্তু কমফর্ট জোনে বসে থাকার সময় নয়। হিস্টোরিক্যালি যদি দেখা যায়, আপনাদের আমি তুলে ধরি যে বৃহস্পতি যখনই কর্কট রাশিতে প্রবেশ করেছে, বিশেষত যখনই বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে ক্রস করেছে, ততবারই ভারতবর্ষে কিন্তু নানা প্রকারের পরিবর্তন, অস্থিরতা, টার্ময়েল কিন্তু এসেছে। আপনাদের যদি বলি 2014-15 সাল, সেই সময়কার বৃহস্পতি অশ্লেষা যখন ক্রস করেছে, তখন দেখুন হিস্ট্রি আপনি ঘেটে দেখুন 2003-2004 সাল, 1991-92 সাল, 1979-80 সাল, 1966-1967 সাল, এই যতগুলো পিরিয়ডস আমি বললাম, এই প্রত্যেকটা পিরিয়ডসে আপনি আপনার গুগলে গিয়ে আপনি সেই সময়কার আপনি ভারতবর্ষের কিন্তু পলিটিক্যাল আপনি এজেন্ডা আপনি দেখুন। সেই সময় দেখবেন কোনো না কোনো বড় রাজনৈতিক, আর্থিক এবং সামাজিক পরিবর্তন কিন্তু এসেছে। তার একটাই কারণ, বৃহস্পতি কর্কট রাশি এবং অশ্লেষা নক্ষত্রকে ক্রস করেছে। আপনাদের বলবো, সকলকে এটাই অনুরোধ করবো, এই সময় কিন্তু কমফর্ট জোনে বসে থাকার সময় নয়। কেন্দ্রীয় সরকার তার নিজের কাজ অবশ্যই করবে, অনেক কিছু অপচেষ্টা বা অনেক কিছু কিন্তু মানে অপপ্রয়াসকে গভর্নমেন্ট কিন্তু নিরস্ত করবে, ব্যর্থ করবে, ফয়েল করবে। কিন্তু ভারতবর্ষের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদেরও নিজেদের চোখ কান খুলে রাখতে হবে, কোনো প্রকার গুজব ছড়ানো বা গুজবে কান না দিয়ে প্রকৃত সত্য নিজে যেমন অবহিত হতে হবে, তেমনি সেই প্রকৃত সত্য উদ্ঘাটনের মাধ্যমে প্রকৃত নাগরিক হিসেবে নিজেদের সামাজিক এবং নৈতিক দায়িত্ব পালনের মাধ্যমে দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং সর্বোপরি দেশের একতা বজায় রাখার নৈতিক দায়িত্ব কিন্তু সফলভাবে পালন করতে হবে। বন্ধুগণ, এই ছিল আমার আজকের এপিসোড, আজকের উপজীব্য বিষয়। আশা করব এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুগণ, আজকের মতো এটুকুই। ফিরে আসছি আগামী এপিসোডে নতুন কোনো আলোচনা নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে সরাসরি আপনাদের সাথে আবারও বসতে। ততক্ষণের জন্য আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সতর্ক থাকবেন এবং অবশ্য নিরাপদে থাকবেন। জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জয়, জয় জগৎ জননী শ্রী শ্রী সারদা মায়ের জয়। পাশে থাকার জন্য সকল দর্শক শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।